প্রথম দিকে আমাদের স্বাগত ভাষণের পরেই উনি ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এই এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রী সঞ্জয় মানিক মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। শ্রী কংজং মক, অনারেবল এমডিসি টিটিএডিসির উপস্থিত প্রণব কুমার ত্রিপুরা, অনারেবল ভাইস চেয়ারম্যান বিএসসি করবুক আরডি ব্লক। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী কে শশী কুমার, সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ার। উনি আমাদের সামনে এখানে উপস্থিত রয়েছেন মঞ্চে, এবং ডিএমএন কালেক্টর যিনি স্বাগত ভাষণ এখানে আমাদের সামনে রেখেছেন শ্রী রিঙ্কু লাথের। মাঝে মাঝে উনি ককবরক ভাষাতেও বলার চেষ্টা করেছেন, খুব ভালো লাগলো। হিন্দি তো বলেনি, কিন্তু ককবরক ভাষাতে বলাতে আমাদের কাছে মনে হলো যে কানেক্ট যেটাকে বলে সেই কানেকশনটা উনি দেওয়ার চেষ্টা করেছেন সবার মাধ্যমে। এখানে উপস্থিত আছেন কে কিরণ কুমার, যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ গুমতি ডিস্ট্রিক্টের। তাছাড়া এখানে জেলা ও আরক্ষা দপ্তরের যারা বিভিন্ন স্তরের কর্মীগণ উপস্থিত আছেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা কর্মকর্তাগণ এবং অন্যান্য বিশিষ্ট নাগরিকরাও এখানে উপস্থিত আছেন। এবং যাদের জন্য আজকের এই আয়োজন, যারা বিভিন্ন জায়গার থেকে পুণ্যার্থীরা এখানে সমবেত হয়েছেন, এবং আমার প্রিয় সাংবাদিকরা, সবাইকে আজকের এই পৌষ সংক্রান্তি মেলায় করবুকে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশেষ কিছু বলার নেই, কারণ এর আগে আমার পূর্ববর্তী বক্তারা বিশেষভাবে আলোচনা করেছেন। আমরা জানি যে ভারতীয় যে উপমহাদেশ, তার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে যে শীতকালীন যে ফসল উৎপন্ন হয় সেটাকে সামনে রেখে এই উৎসব, এই পৌষ সংক্রান্তি হয়ে থাকে। পৌষ মাসের শেষ, এবং জাতি জনজাতি এই পৌষ মাসের শেষের দিন সেটা কিন্তু উদযাপিত হয়। আগামীকাল 2-3 দিনের এখানে আমি যা জিজ্ঞেস করছিলাম মাননীয় বিধায়ককে যে কতদিন চলবে, বলে আজকে এবং কালকে, এবং যেহেতু এখানে অনেক যারা স্টল লাগিয়েছে এর জন্য হয়তো এটাকে আরও একদিন বাড়িয়ে 3 দিন করা হবে। এবং এর যে মেইন যে পারপাস, এটা তো কাহিনী তো বলেছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতি, এত কাহিনী বলেছেন, আমরা প্রতি বছরই জানি এখানে কেন এই রাইমোর সাইমার যে সঙ্গমস্থল, কিভাবে এখানে তার এই গুমতির উৎপত্তি হয়েছে, সেই বিষয়ে আমাদের সবার জানা। এবং অনেকে হয়তোবা জানেন না, আবার অনেকে হয়তোবা জানেন, কিন্তু উনি যেহেতু বিস্তারিত এখানে বলেছেন যে বৃহত্তম এই যে নদী গুমতির কিভাবে এখানে উৎপত্তি হলো, সবই কাহিনী। কিন্তু আমাদের এই কাহিনীর মধ্যেও সত্যতা, যারা ভগবান বিশ্বাস করেন, যারা গডকে বিশ্বাস করেন, নাস্তিকদের কথা বাদ দিন, ওদের কথা বলে লাভ নেই, কিন্তু আমরা সেই বিশ্বাস এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে আশ্বাস আমরা সেইগুলো কিন্তু আমরা সবসময় গ্রহণ করি। এবং যদি আমরা সাইন্টিফিক্যালি দেখি, যে সাইন্টিফিক্যালি সূর্যের যে রাশিচক্র ধনু থেকে মকর রাশিতে যখন প্রবেশ হয়, সেই চিহ্ন হিসাবে আজকের দিনটি পালন করা হয়। যেহেতু এই যে পরিবর্তন সূর্যের দক্ষিণ থেকে উত্তরমুখী এই যে যাত্রা, সেটা দুটো একসাথে মিলে যায়, তাই এই উৎসবে আমরা সূর্য দেবতাকে আমরা নমস্কার করি এবং ওনার আশীর্বাদ আমরা কামনা করি। এবং এটা একটা নতুন
যে শুরুর প্রতীকী হিসাবে আমরা সেটাকে পালন করি। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এখানে শুধু আজকে আমাদের এখানে না, সারা ভারতবর্ষেই এই প্রথা কিন্তু চলে আসছে এবং বিভিন্ন নামে আমাদের এই ভারতবর্ষ বিভিন্ন ল্যাঙ্গুয়েজের লোক আছে, বিভিন্ন জাতি, বিভিন্ন জাতের লোক আছে, বিভিন্ন প্রদেশের বিভিন্নভাবে ওনারা ওনাদের কথা বলেন এবং তাদের পূজা পার্বণও নামে খালি আলাদা, মোরাললেস গিয়ে দেখবেন প্রায় একই রকম। এবং খুব মজার বিষয় হচ্ছে এই দিনেই কিন্তু সমস্ত জায়গায় শুধু মানে ত্রিপুরাতে বাঙালি বা জাতি জনজাতি এদের মধ্যে না, পিঠে পুলি ইত্যাদি বানানো হয় এবং অনেক জায়গায় ঘুড়ি উড়ানেরও কাহিনী আমরা শুনতে পাই, পটকাও ফাটানো হয় এবং ফানুস উড়িয়ে এই যে দিনটাকে একটা উদযাপন করার যে একটা অভ্যেস, সেটা যুগ যুগ ধরে চলে আসছে। এখানে রাইমা ও সাইমার যে সঙ্গমস্থল, এটা কবে এখানে শুরু হয়েছিল ইতিহাসে কিন্তু তার হদিশ পাওয়া যায়নি। কত হাজার বছর আগে সেটা শুরু হয়েছিল কেউ নোবডি নোজ। আজকে আমাদের হিন্দু স্ক্রিপচার্স যদি আমরা দেখি, সেখানেও এই যে সায়েন্সের সাথে বৈজ্ঞানিকভাবেও কিন্তু হিন্দুর স্ক্রিপচারের মধ্যে যে উপনিষদ এবং বেদ এগুলো যদি আমরা দেখি, সেখানেও কিন্তু দেখা যায় যে এই যে ব্রহ্মাণ্ড, ইউনিভার্স এবং হিউম্যান এক্সিস্টেন্স, তার মধ্যে একটা সায়েন্টিফিক থিওরি কিন্তু আমরা দেখতে পাই। এটা আমাদের ভারতবর্ষে এখনও যদি 2011 যদি আমরা সেন্সাস দেখি, ভারতবর্ষে এখনও হিন্দুর সংখ্যা প্রায় 79.8%। কাজে এখানে হিন্দুদের যে পুরনো কাহিনী, কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা এবং ত্রিপুরারও আমাদের এখানে সবাই জানেন যে আমাদের 19টি জনজাতি গোষ্ঠী এবং তাদেরও যে বিভিন্ন জায়গায় আমি যখন যাই, তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো আমাদের কাছে একটা রিচ কালচার এবং আমাদের জন্য একটা অলংকার, সেটা ত্রিপুরাবাসীর জন্য। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন কেউ যেন আমাদের হারিয়ে না যায়। আমরা ব্রডলি 19টি জাতি জনজাতি গোষ্ঠী এখানে আছে। ত্রিপুরাতে জনজাতি, আমাদের জাতি, বাঙালি, মণিপুরি, সংখ্যালঘু সবাই কিন্তু এখানে উপস্থিত আছে। কাজে আমরা সবাইকে নিয়ে একসাথে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই একসাথে একটা শান্তির মধ্যে, ধরুন আজকের এখানের যে পৌষ সংক্রান্তি উপলক্ষে এই যে মেলা, সংক্রান্তি উপলক্ষে এই যে মেলার অর্থ সেখানে কিন্তু একটা মেলবন্ধন, মিলন। সেখানে যদি কোনো দেখা যায় যে অমিলের কিছু বিষয় দাঁড়ায়, তাহলে তো জিনিসটা ঠিক হলো না। কাজে এই ধরনের মেলার যে তাৎপর্য সেটা বুঝতে হবে। সব কিছু ভুলে গিয়ে আমরা একসাথে যেমন এই মেলাকে আমরা সুন্দর করব, সুন্দরভাবে তাকে পালন করব, এই ত্রিপুরা রাজ্যকেও আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করার অঙ্গীকার। এই ধরনের যখন পার্বণ আসবে, সেখানে কিন্তু আমাদের সেই বিষয়টাও কিন্তু আমাদের অঙ্গীকার করতে হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে গুমতির যে এই উৎসস্থল, সেখানে সবাই আসেন, এসে অস্থি বিসর্জন, শ্রাদ্ধ, পিতৃতর্পণ এবং পুণ্যস্থান বেশিরভাগ জনজাতি গোষ্ঠীর মানুষেরা এইখানে করেন। কিন্তু এখন বাইরের থেকেও লোক আসেন এখানে, জাতি জনজাতি বাঙালি সবাই আসেন। এবং শুধু তাই নয়, সেখানে যে মিজোরাম পার্শ্ববর্তী যে রাজ্য আসাম, মণিপুর, প্রচুর জায়গার থেকে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলছিলেন যে এখন বাংলাদেশ থেকেও আগে আসতেন প্রচুর পরিমাণে। তো বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতির কারণে মানুষ এখানে আসতে পারে না। তো এই তীর্থমুখের যে ইতিহাস এবং তার যে আমাদের
ত্রিপুরার ইতিহাসের একটা অলংকার, সেটাকে কিন্তু সারা ভারতবর্ষের লোক সেটাকে জানে। এবং আজকে আপনারা এখানে এই পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আমাদের ত্রিপুরাতে অনেক ধরনের ফেস্টিভ্যাল আছে। আমরা সবাই জানি যে এখানে খার্চি পূজার সময় আমরা আনন্দ করি, আমরা গড়িয়া পূজার সময় আনন্দ করি, কেয়ার পূজার সময় আনন্দ করি। বিভিন্ন যেসব পূজাগুলো আছে আমরা সেগুলোকে আমরা ত্রিপুরা সরকারও সাহায্য করে। আমরা এখানে ত্রিপুরা সরকারের জনজাতিদের যতগুলো তাদের কার্যক্রম আছে সেগুলো আমরা চেষ্টা করি আমাদের সরকারের তরফ থেকে সাহায্য করার, যাতে এগুলো হারিয়ে নেওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আপনারা লক্ষ্য করেছেন, একদিকে দেশকে যেমন শক্তিশালী করছেন, আরেক দিক দিয়ে বলছেন যে আমাদের যে মূল যে শক্তি সেটা হচ্ছে আমাদের যে অতীত, আমাদের প্রকৃতি। আমরা যে যে ধর্মে আমরা যারা যে যে ধর্মে বিশ্বাস করে সেই বিশ্বাসের মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা এর মধ্যেও দেখলাম যে কাশী বিশ্বনাথ করিডোর, আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী প্রথম ফেজে প্রায় 399 কোটি টাকা খরচ করেছেন। অর্থটা কি? এই কাশী বিশ্বনাথ যে লর্ডস শিব বারাণসীতে এই টেম্পলের কি অবস্থা ছিল, আজকে আপনারা যান সেখানে, যে ইজ অফ গোয়িং, ইজ অফ ডুইং বিজনেস এত সুন্দরভাবে সেটাকে ফার্স্ট ফেজে আরও আস্তে আস্তে করে সুন্দর করছে, এগুলো পুনরুদ্ধার করছে। আমাদের ভারতবর্ষে আজকে মুঘলরা এখানে শাসনভার নিয়েছিল এবং শাসন করেছে, পরবর্তী সময়ে ইংরেজরা শাসন করেছে, কিন্তু তারপরেও ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে ইতিহাস সেটাকে কেউ কিন্তু শেষ করতে পারেনি। আজকে আমরা যদি ইজিপ্টের সভ্যতা দেখি, আমরা যদি গ্রিকের সভ্যতা দেখি, এগুলো কিন্তু মিউজিয়ামে চলে গেছে এখন, কিন্তু ভারত কিন্তু ভারতের জায়গা আছে। এর জন্য বলছে সনাতন। সনাতনের অর্থ কি? মানে কবে ভারতের সভ্যতা শুরু হয়েছে কেউ বলতে পারে না, অর্থাৎ আদিকাল থেকে এই যে সনাতনীর যে ব্যবস্থা, সেটাকে এই ধরনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নিজেদেরকে পুনরুজ্জীবিত করার, অঙ্গীকার করার একটা সময়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-এর পর কিভাবে একের পর এক যে আমাদের যে ধর্ম স্থানগুলো আছে সেগুলোকে কিভাবে রিজুভিনেট করছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের যে এখানে মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির, সেটাকে সুসজ্জিতভাবে নতুনভাবে আমরা তার জন্য গর্ববোধ করি যে 51 শক্তিপীঠের একটা। সেখানে যখন মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন এবং সে যে আমরা যে এটাকে নতুনভাবে আমরা সেটাকে আমরা রিবিল্ড করেছি, এক্সটেনশন করেছি, উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে এখানে ফুটফল কত মানুষ আসে পুণ্যার্থীরা। আমার কাছে তখন যা খবর ছিল আমি বললাম যে প্রতিদিন প্রায় 3 থেকে 3,500 লোক পুণ্যার্থীরা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসেন, এবং মাসে প্রায় 12 থেকে 13 লাখের মতো লোক এখানে আসেন। তো আমি ওনাকে বললাম, এখন আপনি যেহেতু এসছেন, আমি নিশ্চিত যে আগামী দিন এই ত্রিপুরা সুন্দরী মন্দিরে ফুটফল আরও বাড়বে, এবং যেমন বলা তাই হয়েছে, এবং উনিও জানতেন সেটা। সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মধ্যে এই মাতা ত্রিপুরা সুন্দরী সম্পর্কে কিন্তু জেনে গেল মানুষ, কারণ উনি যেখানে যান সেটাও কিন্তু আমাদের জন্য একটা বিরাট একটা বলা যায় যে কোথায় কি আছে সেই বিষয়টা জানা যায়। তো আমরা এখন যা আমার কাছে যা খবর আছে, প্রচুর পুণ্যার্থী সেখানে এখানে আসছে। তো এক মাতা ত্রিপুরা সুন্দরী সম্পর্কে কিন্তু জেনে গেল মানুষ, কারণ উনি যেখানে যান সেটাও কিন্তু আমাদের জন্য একটা বিরাট একটা বলা যায় যে কোথায় কি আছে সেই বিষয়টা জানা যায়। তো আমরা এখন যা আমার কাছে যা খবর আছে, প্রচুর পুণ্যার্থী সেখানে এখানে আসছে। তো
তো এক একটা বিষয় আমরা দেখলাম যে উনি এর মধ্যে কিন্তু আমরা আমাদের প্রাণটা খুঁজে পাই, আমরা আমাদের নিজেদেরকে একটা আত্মিক সম্পর্ক একজন আরেকজনের সাথে আমরা তৈরি করতে পারি। এবং এগুলোই মধ্যেই ভারতবর্ষের যে ঐতিহ্য, তার যে কৃষ্টি সংস্কৃতি, এর মধ্যেই বেঁচে আছে। প্রকৃতির মধ্যে প্রকৃতিকে শেষ করে আমরা আমাদের যে রিলিজিয়াস যে বিষয়গুলো আছে সেগুলো আমরা নিশ্চয়ই আমরা সেগুলোকে বাঁচিয়ে রেখে আমাদের সামনের দিকে এগোতে হবে। মহাকাল লোক প্রজেক্ট আপনারা সবাই জানেন, সেখানেও উজ্জয়নে আমি নিজেও সেখানে গিয়েছিলাম। সেই মহাকাল লোক প্রজেক্টে মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে সুন্দরভাবে সাজিয়ে, ওখানকার মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের আমাকে বলেছে একবার আইয়ে ভাই সাহেব আপ দেখিয়ে কিতনা খুবসুরত হওয়া উজ্জয়ন মে। কিন্তু আমি যাব একদিন, সেখানে সপ্তঋষি মণ্ডল, মণ্ডপম, ত্রিপুরেশ্বরা, বধ এবং নারঘর, এগুলো আমরা অনেকেই জানি না, কিন্তু এগুলোকে খুঁজে খুঁজে বের করে সেটাকে সুন্দরভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া, এগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন। শুধু তাই নয়, সেখানে স্টোরি অফ বার্থ অফ গণেশ ঠাকুরের যে জন্ম, সেই উজ্জয়নের সেই মহাকাল লোকে যে টেম্পল, সেখানে সেই বিষয়েও সেখানে উনি সেগুলোকে বের করার চেষ্টা করছেন, আমাদের জানানোর জন্য চেষ্টা করছেন। আমরাও সেগুলো জানি না। আজকে রাম মন্দির নিয়ে আপনারা ভাবুন যে রাম মন্দিরে 500 বছর এই রামলালার একটা টেন্টের মধ্যে থাকতো। কত লোক এই রামলালাকে প্রতিষ্ঠিত করার জন্য, তার স্থায়ী ঘর তৈরি করার জন্য কত চেষ্টা, কত মানুষ শহীদ হয়েছেন। সেই জায়গায় উনি এসে আজকে স্থায়ী একটা রাম মন্দির তৈরি করেছেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি কিছুদিন আগে যে ধ্বজ উড়িয়েছেন, ধ্বজ উড়ানোর পরে সেটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে রাম মন্দির। এখন রাম মন্দির তো হলো, কিন্তু এর অর্থটাও কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আমার মতো করে আমি বুঝি যে আমরা কথায় কথায় বলি আরে রাম রাজত্ব আর এখনো নেই। অর্থাৎ রাম রাজত্বে এমন একটা অবস্থা ছিল ভারতবর্ষে, যেখানে মানুষের যে আইন আদালত হোক, বিচার ব্যবস্থায় হোক, সুখে শান্তিতে থাকা রাম রাজত্বের সময় মানুষ, নিরাপত্তা সব কিছু ঠিকভাবে ছিল। অর্থাৎ এই রাম মন্দিরকে প্রতিষ্ঠিত করে মাননীয় প্রধানমন্ত্রীজি বলতে চাইছেন যে এটা একটা সিম্বল, আমাদের আস্থা, বিশ্বাস। এবং রাম রাজত্বের সময় রামজি যেভাবে চালিয়েছেন, আমরাও আমাদের এই দেশকে সেইভাবে আমরা চালাতে চাই। এবং আমিও নিজেও সেখানে আমি গেছি, যাওয়ার পর সেখানে ওই যে ইতিহাসগুলো যখন মনে পড়ে, তখন আমাদের ধর্মের যে আমাদের যে বিশেষ যে অবস্থান, সেগুলো সম্পর্কে একটা নস্টালজিক যেটা ফিল, সেটা হয়। আজকে গতকালেই আমাদের বিবেকানন্দজির, স্বামী বিবেকানন্দজির 163তম জন্মবার্ষিকী আমরা পালন করেছি। খুব অল্প বয়সে উনি মারা গেছেন। আজকে যখন আমেরিকাতে উনি গেলেন, চিকাগোতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ নিয়ে, যখন সেখানে গিয়ে একদম কেউ তো ওনাকে সেখানে সুযোগই দিচ্ছিলেন না, যখন স্বামী বিবেকানন্দ বললেন মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, একটা করতালি সেটা থামছিলই না সেখানে। এবং ভারতবর্ষের যে ধর্ম, সেটা সমস্ত পৃথিবীর কাছে কিন্তু উনি সেখানে খুলে ধরলেন। আগে ভারতকে সেইভাবে জানতো না। আর আরেক নরেন্দ্র, সেই নরেন্দ্র দত্ত শেষ পর্যন্ত স্বামী বিবেকানন্দ হলেন। আর আরেক নরেন্দ্র আজকে 2014 পরে, তার আগেও যে মরুভূমির জায়গা ছিল, প্রায় বলতে গেলে 13 বছর মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাট মডেল আমরা বলি, কি অবস্থা করেছে সেখানে, এত সুন্দর অবস্থা। আমি কয়েকবারই গেছি। তারেক নরেন্দ্র আজকে এই দেশকে আজকে সুরক্ষিত রেখেছে। এর আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল। আজকে আমরা আনন্দের সাথে এখানে আমরা এই ধরনের উৎসব পালন করছি,
দেশ থাকলে তবে তো আগে আনন্দ পালন করবেন আপনারা। দেশকে সুরক্ষিত আজকে 2014 পরে মাননীয় প্রধানমন্ত্রীজি রেখেছেন। এর আগেও আপনারা দেখেছেন কি অবস্থা ছিল আমাদের। বাইরের থেকে এই পাকিস্তানের যে টেররিস্টরা এসে আমাদের দেশকে আক্রমণ করত, আমাদের যে পার্লামেন্টকে আঘাত করেছে, আক্রমণ করেছে। মুম্বাইয়ের কথা আপনারা চিন্তা করুন। আপনাদের জম্মু অ্যান্ড কাশ্মীরের কথা বলে তো লাভই নেই। আমাদের নর্থ ইস্টার্ন জোনের কী অবস্থা ছিল ভাবুন। সেই জায়গায় আজকে এসে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় 11টার মতো অ্যাকর্ড হয়েছে, আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয়, বারবার বলছেন, তাহলে দেশও ডেভেলপমেন্ট হবে না। আজকে এখানে রেলওয়েতে আমরা আসছি যাচ্ছি, আজকে ইন্টারনেট, কোথায় কোথায় আমরা ইন্টারনেটে এত সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি। আমাদের যে রোডওয়েজ, ন্যাশনাল যে রোড এখন তৈরি হয়েছে এখানে 6টা, প্রায় কাজের শেষের পথে। আরও 4টা ইন প্রিন্সিপাল রাজি হয়েছে। শুধু তাই নয়, এয়ারওয়েজ এত সুন্দরভাবে এয়ারপোর্ট হয়েছে। তো যেখানে শান্তি থাকবে সেখানেই আপনার ডেভেলপমেন্ট হবে। ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি, সারা 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে 3rd পজিশন এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে। তো শান্তি রাখতে হবে এখানে। ত্রিপুরা একমাত্র রাজ্য, আপনারা দেখেছেন এর আগে যে টেররিস্ট গ্রুপগুলো ছিল, কি অবস্থা ছিল আগে। অপহরণ বাণিজ্য একটা এখানে প্র্যাকটিস হয়ে গিয়েছিল। সেই জায়গায় যাদের সময়ে এগুলোর সৃষ্টি হয়েছে, আমরা সবাই জানি কাদের সময় সৃষ্টি হয়েছে। আগের সরকারে, আমাদের সরকারে এসে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, মাননীয় হোম মিনিস্টার নেতৃত্বে আমাদের সরকারের মাধ্যমে আজকে তাদেরকে মূল স্রোতে আমরা নিয়ে এসেছি। এই ধরনের প্রচুর যে কাজগুলো ওনারা করেছেন, আমরা সেইগুলোকে এখন ঠিকঠাক করছি এখানে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন জনজাতিদের নিয়ে আমরা কত চিন্তিত। মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের উন্নয়ন ছাড়া বারবার বলছেন জনজাতিদের উন্নয়ন আমাদের কাছে প্রায়োরিটি। ত্রিপুরা রাজ্যে 2019 থেকে 2024 পর্যন্ত বিশিষ্ট জনেরা, জনজাতি যারা গোষ্ঠীর বিশিষ্ট জনেরা, বিশিষ্ট জিনিস নিয়ে যারা লিজেন্ড ব্যক্তি, তাদেরকে 7 জনকে তাদেরকে পদ্মশ্রী, এই জনজাতি গোষ্ঠীর পদ্মশ্রী উপাধি দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যা জীবনে কোনোদিন ভারতবর্ষের ইতিহাসে হয়নি, এক তো মহিলা, সেই মহিলা আবার জনজাতি, অজগায়ের উড়িষ্যার, উনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। শুধু তাই নয়, ত্রিপুরার এই রাজ পরিবারের একজন সন্তান আমাদের শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয় আমাদের আগে উপমুখ্যমন্ত্রী ছিলেন। এটা তেলেঙ্গানার মতো একটা রাজ্যের রাজ্যপাল বানিয়ে, কি সরোবর, বন্যপ্রাণী এবং জনজাতিদের যে চিরাচরিত যে সাংস্কৃতিক সম্ভার, এত রিচ কালচার আমাদের, সেই কালচারকে সামনে রেখে আমরা এই পর্যটনকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগের সরকার এটাকে শিল্প হিসাবে ঘোষণা করেছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু করেনি। আগামী দিনে এখানে স্বাস্থ্যের ব্যবস্থা যদি আমরা খুব বলি, আপনারা সবাই জানেন যে আগে এখানে মেডিকেলের কি অবস্থা ছিল। আমরা নিজেরাও মেডিকেলে ডাক্তারি পড়তে গিয়ে মাত্র 12 থেকে 13টা সিট ছিল। আজকে ত্রিপুরাতে মেডিকেল কলেজ হয়েছে, 350টা সিট হয়েছে, আরও 100টা সিট হবে। ডেন্টালের মাত্র 1টা সিট ছিল, সেখানে আজকে 63টা সিট হয়েছে। এখানে ফার্মেসি কলেজ হয়েছে, 50টা বিএসসি নার্সিং কলেজ হয়েছে। এখানে আজকে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, এনএলইউ হয়েছে। এখানে ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, আমাদের সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি হয়েছে। বিভিন্ন বাইরের থেকে অনেকগুলো ইউনিভার্সিটি এখানে হচ্ছে। বাইরে এখন আমাদের ছেলে মেয়েরা যখন পাশ করবে, বাইরে যাওয়ার কোনো দরকার পড়বে না, এখানে এসেই তারা কিন্তু তাদের পড়াশোনা করতে পারবে। এরকম অসংখ্য কাজ আমরা করছি। আমরা আশা করি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং ত্রিপুরা নতুন ত্রিপুরা মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এবার অপারেশন সিন্দুরে বলেছেন নিউ ইন্ডিয়া, এখন আমরা প্রিচার, আমাদের পরামর্শ দেওয়ার লোকের দরকার নেই। আমরা উই নিড পার্টনার অনলি, ডোন্ট গিভ অ্যাডভাইস। আমরাও সেইভাবে নিউ ত্রিপুরা আমরা আগামী দিন করব, এবং এক বিকশিত ভারত 2047 এবং বিকশিত ত্রিপুরা 2047 অবশ্যই আমরা করব। আজকে আবার
এখানে এই ধরনের অনুষ্ঠানে আপনারা দীর্ঘক্ষণ উপস্থিত আছেন। আগামীকালও আপনারা এখানে স্নান করবেন এবং এই উপলক্ষে পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে তীর্থমেলায় প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা। রাজ্যপাল বানিয়েছেন, এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য। আমাদের 19টা জনজাতি গোষ্ঠী আছে। আমাদের সরকার আসার পর যারা যারা সমাজের সাথে যুক্ত আছে, সমাজপতি, তাদেরকে আমরা প্রথমে 2000 টাকা করে তাদেরকে আমরা সাম্মানিক দিয়েছি। কিছুদিন আগে আমরা ডিসিশন নিলাম যে না, তাদেরকে 5000 টাকা করব। যেমন কথা ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়ে 5000 করেছি। একটা ক্যাপিং ছিল যে কেউ যদি জনজাতি গোষ্ঠীর যারা সমাজের জন্য কাজ করবে, তারা যদি কোনো কারণে তারা চাকরি করে বা তারা পেনশন পায়, তাদেরকে দেওয়া যাবে না। আমরা সেটাকে উঠিয়ে দিলাম কিছুদিন আগে ক্যাবিনেটে। উঠিয়ে বললাম না, সবাইকে সমাজের জন্য কাজ করছে, এটা ভাতা না, এটা একটা সাম্মানিক 5000 টাকা করে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। 19টা জাতি গোষ্ঠীর মধ্যে মাত্র দেখা গেল প্রায় 13 থেকে 14 জন, হয়তো বাকিগুলো কোথায় গেল। যখন আমি চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম, বললে যে এই ধরনের সমাজ ব্যবস্থা অনেক জনজাতি গোষ্ঠীর মধ্যে নাই, তার জন্য তাদেরকে দেওয়া হয় না। আমি বললাম তাহলে প্রধান হবে, কেউ কান্ডারি হবে, কেউ কিছু একটা হবে, যে হেড হবে তাদেরকে দেব। এবং সেইভাবে আমরা ডিসিশন নিয়েছি যে সবাইকে 5000 টাকা করে প্রতি মাসে আমরা দেব। শুধু তাই নয়, আমাদের ত্রিপুরাতে, আমি জানি না এখানে সব জনজাতি গোষ্ঠীর সেই আইডিয়া আছে কিনা, যখন আমি বললাম যে আমাদের রেজিস্ট্রিকৃত কত ছোট ছোট গোষ্ঠী এখনো ত্রিপুরাতে আছে, অনেকেই জানেন না, বিভিন্ন নামে। আমি এখন সারা ত্রিপুরায় ঘুরিয়ে অবাক হয়ে আমি তাকিয়ে থাকি যে ত্রিপুরার জনজাতি গোষ্ঠী প্রায় 40+ আরও জনজাতি গোষ্ঠী। আমি বললাম সবাইকে 5000 টাকা করে, তাদের যে হেড আছে, আমি ডিএমদের আমি বলেছি তাদেরকে খুঁজে বের করুন, তারা যেন না হারিয়ে যায়। তাদের যে সংস্কৃতি, আলাদা আলাদা সংস্কৃতি, তাদেরকেও 5000 টাকা করে দেব। আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম জনজাতিদের জন্য এতগুলো যে আমাদের স্কিম হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি যে স্কিম দিল্লির থেকে পাঠান, আমরা যে স্কিমগুলো করেছি প্রতিটা অফিসের মধ্যে টিসিএস সমকক্ষ, সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এক একজন আমরা অফিসার নিয়োগ করেছি। তার কাজ কি হবে? শুধুমাত্র এই স্কিমগুলো সেগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য। আজকে ভগবান বিরসা মুন্ডার কথা আমি জানি না, আমি তো শুনিনি কোনোদিন নাম। মাননীয় প্রধানমন্ত্রী জি এসে এই ভগবান বিরসা মুন্ডাকে, যিনি নাকি দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন, দেশের স্বাধীনতার জন্য যিনি কাজ করেছেন, তাকে সামনে রেখে আজকে বিভিন্ন প্রকল্প উনি করেছেন, আর সবকটা জনজাতি গোষ্ঠীর জন্য। আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রায় 1400 কোটি টাকা নিয়েছি জনজাতি এলাকায়, সমস্ত স্কুল, রাস্তা, সেখানে ইলেকট্রিসিটি এবং বিভিন্ন ডেভেলপমেন্ট করার জন্য 1400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি। আজকে আমরা যে ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা প্রায় 1700 কোটি টাকা এলিমেন্ট প্রজেক্টে আমরা নিয়েছি। সেই জায়গাগুলোও কিন্তু সমস্ত জনজাতি গোষ্ঠী এলাকা, তাদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্নভাবে আমরা করছি। সেখানে একের পর এক আমরা ডেভেলপমেন্টের জন্য জনজাতিদের যাতে উন্নয়ন হয়। আজকে একলব্য স্কুল, কারণ এতদিন ধরে আমরা দেখেছি জনজাতিরা যাতে শিক্ষিত না হতে পারে তার ব্যবস্থা করেছে। 2018 আগে মাত্র 4টে এখানে একলব্য স্কুল ছিল। আমাদের এখানে এখন 21টার মতো একলব্য স্কুল হয়েছে এবং খুবই সুন্দর, শুধু জনজাতিদের জন্য। আমি নিজেও 2, 3, 4টে আমি ইনোগ্রেশন করেছি, আরও কয়েকটা হচ্ছে। সিবিএসসি প্যাটার্নে এবং ভারতীয় যে তথ্য, ভারতীয়তার উপর ভিত্তি করে তাদের পড়াশোনা। আমরা ওয়েস্টার্ন কালচারে আমরা যেতে চাই না। ভারতকে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা, এরকম আগে বিদেশ থেকে ভারতে আসতাম পড়তে, এখন সেইভাবে পুনরুদ্ধার হচ্ছে। এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার নতুনভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি আবার নতুনভাবে সাজিয়েছে। এখানে প্রায় 12টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সেটা শুরু হয়ে গেছে, আরও 6টা এই মার্চের মধ্যে শেষ হবে, আরও কয়েকটা এই সামনের বছর হবে। তারপরও আমি কিছুদিন আগে দিল্লিতে গেছি, তার কিছু ক্রাইটেরিয়া আছে যে কোনো ব্লকের ভিতর যদি প্রায় মিনিমাম
50% জনজাতি থাকতে হবে, বা 50% ওইখানে যা লোক থাকবে পপুলেশন তার 50% জনজাতি থাকবে, তবে প্রতিটা ব্লকের মধ্যেই আমাদের এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হবে। আমি কিছু রিল্যাক্সেশন চেয়ে আমি আরও 15টা যাতে একলব্য স্কুল হয় তার জন্য দিল্লিতে আমি জানিয়ে এসেছি। আমরা সবাই একসাথে আমরা থাকতে চাই। এখানে ডিভাইড অ্যান্ড রোলের মধ্যে থাকলে কারোরই কিছু লাভ হবে না। আজকে এই সংস্কৃতিগুলো আমাদের, একদিকে কালচারাল সংস্কৃতি, আমাদের ইকো ট্যুরিজম, আমাদের বিভিন্ন যে রাজরাজারের যে কৃতিত্ব, সেইগুলোকে আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি একের পর এক। আপনারা সবাই জানেন যে প্রত্নতাত্ত্বিক যে পর্যটন এখানে আছে। আজকে আমরা উজ্জয়ন্ত রাজপ্রাসাদকে কি সুন্দর করেছি দেখেছেন আপনারা, নীরমহলকে, ভুবনেশ্বর মন্দির, পুষ্পবন্ত প্রসাদ, বিভিন্ন জায়গায় পর্যটকরা এখন আসছে এখানে। জিএসডিপি আরও বাড়বে আগামী দিনে। আমরা এখানে অমরপুরের মাননীয় এখানে বিধায়ক এখানে আছেন, অমরপুরের মঙ্গলচণ্ডী মন্দির, মহামুনি প্যাগোডা, আমরা চতুর্দশ দেবতা বাড়ি, আমরা ত্রিপুরেশ্বরীর মন্দির, এগুলো ধর্মীয় পর্যটন, সেগুলোকে উন্নত করার আমরা চেষ্টা করছি। আমাদের ত্রিপুরাতে আমরা সবাই জানি যে ইকো ট্যুরিজম, কারণ আমাদের এখানে নদী, নালা, ঝর্ণা, দিঘি, সরোবর, বন্যপ্রাণী এবং জনজাতিদের যে চিরাচরিত যে সাংস্কৃতিক সম্ভার, এত রিচ কালচার আমাদের, সেই কালচারকে সামনে রেখে Tini hangreni shalo titi edisi jotono hamjangma tei kha kahamya faro. Jung jotono chini ha tei dafani hamkrainyo chini shuri mau nadeklainai.